রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সঞ্জিতা ইসলাম। খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাবেন 1000 সরকারি কর্মকর্তা, এমন খবরে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগেও পুকুর খনন শেখা, লিফট কেনা সহ কারণে অকারণে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে বিব্রত হয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় খাবার খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফরের প্রস্তাবের আড়ালে উঠে এসেছে দুর্নীতি ও অপব্যবহারের চিত্র। যদিও প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাবি করেছেন প্রকল্পে অপচয় হয়নি। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একজন জানতে চেয়েছেন ডিম ছোলা শিখতে কোন দেশের ট্রেনিং ভালো হবে। শুধু এমন একটি মন্তব্য নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভাইরাল হয়ে পড়েছে এমন ব্যঙ্গাত্মক নানা মন্তব্য। খিচুড়ি রান্না ও বিতরণ সহ ওই প্রকল্পের প্রস্তাবে মোট ব্যয় দেখানো হয়েছে 19,283 কোটি টাকা, যার একটি ছোট্ট অংশ নিয়ে শুরুতেই অনাচারের অভিযোগ উঠেছে। ফলে খিচুড়ি রান্না শিখতে সম্ভাব্য বিদেশ সফরের খবরই এখন সাধারণ মানুষের ক্ষোভের বড় উপলক্ষ হয়ে উঠেছে। যদিও এটি নতুন কিছু নয়, এর আগেও পুকুর খনন শিখতে কিংবা লিফট কিনতে বিদেশ সফরে যাওয়ার লম্বা তালিকা তৈরি হয়েছিল। আর সরকারি কর্মকর্তাদের অযাচিত এমন সফর নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। তাতে কি প্রকল্প ব্যয় বাড়াতে এর চেয়ে ভালো উপায় খুঁজে পাননি সংশ্লিষ্টরা। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় 1000 কর্মকর্তার জন্য বিদেশ সফরের প্রস্তাব করা হয়, যাতে প্রাথমিক খরচ ধরা হয়েছে 5 কোটি টাকা। খিচুড়ি রান্না করা শেখার জন্য বিদেশে যেতে হবে, এটা একটা হাস্যকর অবাস্তব প্রস্তাব এবং দেখে শুনে মনে হচ্ছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, কত প্রকার ও কি এগুলো দেখতে জানতে হলে বিশ্ববাসীকে বাংলাদেশে আসা দরকার, এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। তবে সাবেক এই সচিব মনে করেন খিচুড়ি রান্না নয়, সফর হতে পারে প্রশিক্ষণের উদ্দেশ্যে। কিন্তু ওই খিচুড়ি রান্না করে কিভাবে বিতরণ করা হবে, কিভাবে বাচ্চাদের কাছে যাবে, ওদের পুষ্টিমান কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, কোন সময় রান্না করা হবে এবং বাচ্চাদের মাদেরকে কিভাবে অর্গানাইজ করা হবে এটা করার জন্য, এটার জন্য তো আমরা কর্মকর্তা নিয়োগ করতে পারবো না। মাদার্স ক্লাবের মাধ্যমে এটা করতে হবে, তো সেটা শেখার কিন্তু বিষয় আছে। যদিও মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাবি করেন প্রস্তাবিত প্রকল্পে অপচয় হয়নি। শুধু রান্না শিখতে নয়, মিড ডে মিলের ব্যাপারে ভালোভাবে জানতেই এ বিদেশ সফরের প্রস্তাব করা হয়েছে। উন্নত এবং উন্নয়নশীল যে সমস্ত দেশে এই ব্যবস্থা চালু আছে, সেই ব্যবস্থাকে দেখার জন্য এবং আমাদের দেশেও তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, কিন্তু দেশে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু আমরা ওই কম্পোনেন্টটা রেখেছি সক্ষমতা অর্জনের জন্য। শুধু তাই নয়, প্রস্তাবিত এই প্রকল্পে মিড ডে মিল বিষয়ে প্রশিক্ষণ নিতে দেশেই আরও 10 কোটি টাকা খরচের প্রস্তাব করা হয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। লাগামহীন পেঁয়াজের বাজারে গুজব, আতঙ্ক আর দাম বাড়ানোর প্রতিযোগিতা। রাজধানীর কোনো কোনো বাজারে ঘন্টার ব্যবধানেই দাম পাল্টেছে। 7 টাকা কেজি বিক্রি হওয়া পেঁয়াজ ছুঁয়েছে শতকের ঘর। কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযানের পর অনেক ব্যবসায়ী বন্ধ করে দেন পেঁয়াজ বিক্রি। অসৎ ব্যবসায়ীদের কারসাজি আর সিন্ডিকেটের কারণেই বাজারে এমন নৈরাজ্য, এমন অভিযোগ ভোক্তা সংগঠন ক্যাবের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সোমবার আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। মুহূর্তে এর প্রভাব ছড়িয়ে পড়ে বাংলাদেশের বাজারে। একদিন আগেও রাজধানীর কারওয়ান বাজারে ভারতীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছিল 42 টাকা কেজি, আর দেশি পেঁয়াজ 60 টাকায়। মঙ্গলবার বেলা 11টা রাতারাতি পাল্টে যায় সে চিত্র। কেজি প্রতি 20 টাকা বাড়িয়ে দেশি পেঁয়াজ বিক্রি হয় 80 টাকায়। দুপুর 12টার পর তা 90 টাকা এবং দুপুর 2টার পর থেকে তা হয়ে যায় 100 টাকা। জানিয়ে তীব্র ক্ষোভ জানান ব্যবসায়ীদের কাছে অসহায় ও জিম্মি ক্রেতারা। মধ্যস্বত্বভোগী এরা এই মুহূর্তে পেঁয়াজের দাম প্রতি কেজিতে প্রায় 30 টাকা বাড়ায় দিচ্ছে। যদি আমরা 1 কেজি পেঁয়াজ কিনি 100 টাকা দিয়া, তাহলে আমরা কিভাবে অন্য বাজার করে খাবো? আড়তদারদের কাছে এ নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। পরিস্থিতি এমন যেন ভারতীয় পেঁয়াজের রপ্তানি বন্ধের সুযোগের অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীরা। ভারত পেঁয়াজ দিব না, তাহলে পেঁয়াজ এবার 200 টাকা হিসেবে এরা আরো দাম বাড়িয়ে গেছে। ফোনে যা কিছু আছে এরা বাড়াই বেচছে। এটা তো পাটির মাল, পাটি আপনার বিক্রি করতে হবে না। আপনার পাটি ভারত থেকে বন্ধ হয়ে গেছে, দেশি পেঁয়াজ কিনে দিছে, আমার পেঁয়াজ বেচেন না, 100 টাকা কিছু বেচেন না, এইভাবে কথা বলে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযানে আসে ভোক্তা অধিদপ্তর।
কারণ বাজারে এদিন বাড়তি দাম ও মূল্য তালিকা না থাকার অভিযোগে জরিমানা করেন 3টি আড়তে। যারা ব্যবসায়ী তাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ব্যবধান কতটুকু এগুলো আমরা পর্যবেক্ষণ করছি। কেউ যদি ক্রয় রসিদ সংরক্ষণ না করে অথবা মূল্য তালিকা যদি ঠিকমতো না রাখে, ক্রয় রসিদ এবং মূল্য তালিকার যদি গরমিল থাকে, তখন আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, পেঁয়াজের বাজারে এমন নৈরাজ্যের জন্য দায়ী অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট। বাজার কমিটি যারা আছে এবং সরকারের যে আছে, আমি মনে করি যে সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। কারণ বাজারে টেলিফোনে শুধু যা মোবাইল ফোনে জানতে পারছে যে বাজারে রপ্তানিকে বন্ধ করছে, আর মানে এই না যে এখানে মূল্য বৃদ্ধি করা হতে হবে। ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর তুরস্ক, চীন সহ অন্যান্য দেশও টন প্রতি পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়েছে প্রায় $200। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বাজারে এই মুহূর্তে পেঁয়াজের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ পদ্মা, আপনি যথার্থ বলছেন। একটু আগে আমাদের প্রতিবেদনে যেমনটা জানানো হয়েছে, তেমনিভাবে যদি বলি দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের বাজারে কিন্তু গতকাল যখন কিন্তু পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা আসার সাথে সাথে কিন্তু সেখানে দাম বেড়েই গেছে। এমনকি সকালবেলা আমরা যেমনটা দেখেছি, তারা কিন্তু 50 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। আমি যেখানে আছি রিয়াজ উদ্দিন বাজারে, আপনি অবশ্যই দেখছেন পেঁয়াজের গোডাউন নামে পরিচিত, এখানেও কিন্তু আছে। সেখানেও কিন্তু আসলে পেঁয়াজের কোনো কমতি দেখছে না। তেমনিভাবে যে খাতুনগঞ্জের বাজারেও কিন্তু কয়েকদিন আগে থেকে পেঁয়াজের সরবরাহ অনেকটা বেড়ে যাওয়ার কারণে সব গোডাউন ভর্তি কিন্তু পেঁয়াজ এখনো পর্যন্ত আছে। তাহলে যেখানে গতকাল কিন্তু আসলে ঘোষণা এসেছে পেঁয়াজ রপ্তানি বন্ধের কথা, তাহলে কিন্তু এখন থেকে কেন সেই পেঁয়াজগুলো যে পেঁয়াজগুলো আগে থেকে কিন্তু আসলে তারা এনেছিল খাতুনগঞ্জের বাজারে, সেখানে কিন্তু আসলে কম দামে তারা পেঁয়াজ ক্রয় করে এনেছিল, সেই পেঁয়াজের দাম কেন এত বেশি হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আসলে যে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের কিন্তু আসলে এখানে যারা ভোক্তা অধিকার আছে তারাও কিন্তু আসলে তদারকি শুরু করেছেন। যেহেতু দেশের বিভিন্ন জায়গায় যে আমদানিকারক রয়েছে তাদের একটা তালিকাও রয়েছে, প্রায় 50 জনের অধিক তালিকা রয়েছে আমাদেরকে যেমনটা জানিয়েছেন। সেই তালিকা অনুযায়ী তারা কিন্তু আসলে তারা কাজ শুরু করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে কিন্তু যে খুচরা বাজারে এখন কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, এমনকি কোনো কোনো দোকানে আমরা দেখছি 65 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে পদ্মার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে পেঁয়াজের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, করোনার কারণে স্থগিত ছিল সরকারি বেসরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া। ফলে এই কয়েক মাসে নিয়োগ বিজ্ঞপ্তি পায়নি দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠী। এরই মধ্যে অনেকের বয়স পেরিয়ে গেছে 30 বছর। বয়স পেরিয়ে যাওয়া সেসব চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দিচ্ছে সরকার। চাকরির আবেদনে 5 মাসের বেশি সময়ে ছাড় দেওয়া হয়েছে। গত 25 মার্চ যাদের বয়স 30 বছর হবে তারা অগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। করোনা ভাইরাসের কারণে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তাই জেএসসি জেডিসি শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে নবম শ্রেণীতে উত্তীর্ণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী 15 সেপ্টেম্বর নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে বলে জানিয়ে আদেশ জারি করেছে অধিদপ্তর। এতে জেএসসি জেডিসি পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মনীতি তোয়াক্কা না করে অবৈধভাবে নারী কর্মী সহ শিক্ষার্থী পাঠাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। নানা অভিযোগের ভিত্তিতে বনানীতে এমন সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব। এই মুহূর্তে চলছে ব্রিফিং, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এমনকি তার খাওয়া দাওয়া দেওয়া হয়নি, যা সত্যি অমানবিক। তাই এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে উনি ওই উক্ত দেশের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। বাংলাদেশের যে বিভিন্ন সংস্থা আছে তার সাথে যোগাযোগের চেষ্টা করেন। যোগাযোগের এক পর্যায়ে স্থানীয় পুলিশ, ওই যে গৃহকর্তা যার ঘরে উনি কাজ করতেন,
তার কাস্টডিতে নিয়ে আসার পরে এমন একটা রায় আসে যে গৃহকর্তার খরচে উক্ত আমাদের যে ভিকটিম বোন আছে তাকে কিন্তু বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। কিন্তু উনি কিন্তু বাই দিস টাইমে কিন্তু শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এবং যে বেতন ভাতা বা যে টার্মস অ্যান্ড কন্ডিশনে তাকে পাঠানো হয়েছিল কোনোটাই কিন্তু উনি পান নাই। অর্থাৎ যে স্বপ্ন নিয়ে গিয়েছিলেন সেই স্বপ্ন কিন্তু পুরোপুরি ভঙ্গ হয়েছে। আপনারা দেখেছেন তার মাও কিন্তু আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন। উনি কিন্তু কান্নাকাটি করে অর্থাৎ অনেক কষ্টে কিন্তু 1.5 লক্ষ টাকা জোগাড় করে কিন্তু উনি পাঠিয়েছিলেন তার মেয়েকে স্বপ্ন বোনার জন্য, কিন্তু সেই স্বপ্নটা কিন্তু অঙ্কুরে বিনষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া আমরা আরো দেখেছি যে মোহাম্মদ কবির হোসেন, যিনি ফাতেমা ওভারসিজের মালিক, উনি কিন্তু সম্পূর্ণ একটা দালাল চক্রের মাধ্যমে তারা একটা নেটওয়ার্ক তৈরি করে তুলে এরকম অসৎ উদ্দেশ্যে এবং বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিতে চাকরির প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে উনি কিন্তু এরকম যারা মোটামুটি চাকরি প্রত্যাশী বা বেকার তাদেরকে কিন্তু নানা অভিযোগের ভিত্তিতে বনানীতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব। সেই বিষয়ে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি ছিলাম সেই ব্রিফিংয়ে। পরের প্রসঙ্গ, বই শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর এই নির্দেশ দেন। 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। বিস্তারিত মৌ খন্দকারের রিপোর্টে। গেল বছরের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় ইলেকট্রিক্যাল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। পরদিন আবরারের বাবা 19 শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। তদন্তে নেমে পুলিশ এজাহারের 16 জন সহ মোট 21 জনকে গ্রেফতার করে। 5 সপ্তাহ তদন্ত করে 13 নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যে অভিযোগপত্র জমা দেওয়া হয় সেখানে আসামি করা হয় মোট 25 জনকে। গেল 9 সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষ ও গ্রেফতার 22 আসামির শুনানি শেষ হয়। অভিযোগ গঠনের দিনে মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় মামলার 22 আসামিকে। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। 20 সেপ্টেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ। এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, সুতরাং এই হত্যাকাণ্ড সংগঠিত যেটা হয়েছে সেটার জন্য আসামিদেরকে শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে এবং আমরা 20 তারিখের পরের থেকে মামলাটা কন্টিনিউ এককভাবে চলতে থাকবে। সাক্ষ্য গ্রহণের দিন পেছাতে আসামি পক্ষের আবেদন নামঞ্জুর করায় জামিন শুনানি করেননি তারা। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, এত দ্রুত সাক্ষ্য গ্রহণের সময় দেয় প্রস্তুতির অভাব হবে তাদের। যেহেতু যেটা এজাহারে নাই, এজাহারের পূর্বের অংশটুকু এনেছেন, এটা আইন বহির্ভূত এবং আমরা এই জন্য উচ্চ আদালতে যাব। আগামী রবিবার দিনে ধার্য তারিখ রেখেছেন, এই জন্য আমরা আজকে জামিনের আবেদন করি নাই, কারণ এখন আমরা প্রিপারেশন নিতেছি ট্রায়াল করার জন্য। এদিকে এই হত্যা মামলায় 25 আসামির সবার মৃত্যুদণ্ড দাবি করেছেন আবরারের বাবা বরকতুল্লাহ। ওনাদের কাছে আবেদন জানাবো ওনারা যেন মামলার কাজটা যেন সঠিকভাবে পরিচালনা করে এবং আসামিদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হয় সেই ব্যবস্থা করেন। পাশাপাশি ছেলের হত্যাকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় আদালতের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য বাড়ানোর আবেদন অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তার দণ্ডাদেশ শর্ত সাপেক্ষে আরও 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সময় তিনি ঢাকায় থেকে চিকিৎসা নিতে পারবেন, তবে বিদেশ যেতে পারবেন না। দুর্নীতির মামলায় সাজার রায়ের পর বিএনপি চেয়ারপারসন 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। সীমান্তে হঠাৎ করে সৈন্য জমায়েতের ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয় নিজ দপ্তরে এসব কথা জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। গেল 11 সেপ্টেম্বর মিয়ানমার সেনাবাহিনীর হাজারখানেক সদস্য বাংলাদেশ সীমান্তের নাফ নদীর তীর, মংডু 1 নম্বর জেটি এবং কানিংচংয়ে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে অবস্থান নেয়। গেল রোববার ঢাকায় রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে ডেকে পাঠিয়ে এ বিষয়ে জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে, জানান বাংলাদেশের প্রস্তুতির কথা। সীমান্তে মাঝে মাঝেই আমরা দেখেছি আমাদের অতীত অভিজ্ঞতা থেকে তারা
তাদের সৈন্য সামন্ত মাঝে মাঝেই বৃদ্ধি করেন কিংবা এক্সারসাইজ করেন কিংবা তারা অবস্থান করেন। আমরা যতটুকু জানি যে তারা বৃদ্ধি করেছেন এবং তারা ওইখানে এখনো অবস্থান করছেন। তো আর এটা আপনাদের বলে রাখতে চাই যে আমরা আমাদের পক্ষ থেকে আমরা সবসময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকি। এটা নতুন কিছু। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিরোধ নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। যখন নাকি রোহিঙ্গারা আসছে, আমাদের বিজিবি তাদের সহযোগিতা করেছিল, তাদের খাবার দিয়েছিল। আমরা বন্ধু সুলভ, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করে যাচ্ছি। আমাদের রাজনৈতিক উদ্দেশ্যটা সেটা যে আমরা কারোর সঙ্গে বৈরিত নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বঙ্গবন্ধুর নির্দেশনা ছিল, তাই আমরা সেইভাবেই চলছি। সীমান্ত এলাকায় কয়েকটি পয়েন্টে গেল কয়েকদিনে মিয়ানমার সৈন্যদের উপস্থিতি দেখার কথা জানান স্থানীয়রা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক ডক্টর রুহুল আবিদ। নিজের অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অলের সঙ্গে যৌথভাবেই মনোনয়ন পেয়েছেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিন ফিলিপ বেলিউ। ডক্টর রুহুল আবিদ ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের একজন নির্বাহী সদস্য। ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক শেষে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রিতে পিএইচডি করেছেন তিনি। বাংলাদেশের সুবিধা বঞ্চিতদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে তার সংস্থা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী, রিকশা চালক, গার্মেন্টস শ্রমিক সহ প্রান্তিক মানুষদেরও স্বাস্থ্যসেবা দিয়েছে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু হয়েছে। এদিকে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,802 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাস আরও 1,724 জনের দেহে শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,41,056 জনে। মঙ্গলবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 2,439 জন। মোট সুস্থ 2,45,594 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,050টি। নাব্য সংকটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে মাওয়ার শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি চলাচল। আটকা পড়েছে শতাধিক মালবাহী ট্রাক। ঘাট পরিদর্শন শেষে নৌ সচিব মেজবাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, লৌহজং দিয়ে বিকল্প পথে ফেরি চলাচল চালুর চেষ্টা চলছে। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। ফেরি পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে শতাধিক পণ্য মালবাহী ট্রাক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরি, যার কারণ হিসেবে বিআইডব্লিউটিএ থেকে বলা হচ্ছে নাব্যতা সংকটের কথা। দক্ষিণাঞ্চলের সাথে সংযোগের অন্যতম মাধ্যম ফেরি অচল থাকায় ট্রাক চালকরা রয়েছে বিপাকে। খাদ্য ও কাঁচামাল নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতেও খরচের পাল্লা কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিপাকে তারা। মালিক কয়টা দেয়? ছবিল দেয় 10,000 টাকা, ছবিল দেয়। রোড খরচ করে আইতে দিত জায়গা। এসে কদিন ধরে বই রয়েছি, দৈনিক হেলপার ড্রাইভার খাইতে লাগে 500 টাকা। 15 দিন এই গাড়িটা এই যা বয়ে রয়েছে। খাওয়া নাই, না নাই, ঠিক মতন দেয় না। এক গাড়িতে, ছোট গাড়িতে 2 জন শোয়ার কষ্ট। শুধু পণ্য মালবাহী নয়, সাধারণ যাত্রী পরিবহনের যানবাহনও অপেক্ষায় রয়েছে এই অচল অবস্থা স্বাভাবিক হওয়ার। ছোট ইঞ্জিন চালিত ট্রলার, লঞ্চ ও স্পিডবোটে ঝুঁকি নিয়ে পার হচ্ছে যাত্রীরা। স্বাভাবিক অবস্থা ফেরাতে আর কতদিন লাগবে? নাব্যতা সংকট কেন এত বেশি ভোগান্তিতে? পদ্মা নদী পরিদর্শন শেষে জানান, বিকল্প পথ হিসেবে অন্য রুট সচলের চেষ্টা চলছে। লৌহজং টার্নিং এর এটিকে আমরা একদিন বা আগামীকাল আমরা চেষ্টা করছি আমি এটিকে ড্রেজিং করার জন্য। ইতিমধ্যে আমাদের ড্রেজার ওখানে আমরা সেট করেছি, কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি আগামীকালের মধ্যে আমরা এখানে ফেরি চলাচল শুরু করতে পারবো। এদিকে 3 নম্বর ঘাটের অধিকাংশ জায়গা নদীগর্ভে বিলীন হচ্ছে। সে বিষয়ে নিয়মিত ঘাট মেরামতের কথাও জানান নৌ সচিব। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। মন্ত্রণালয় থেকে তৃণমূল সব ক্ষেত্রেই দুর্যোগ ও দুর্নীতি মোকাবেলায় ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির সভায় একথা বলেন তিনি। সভায় তিনি আরও বলেন, দারিদ্র্য দূর করতে বিভিন্ন প্রকল্প রয়েছে সরকারের, কিন্তু অনেক সময় দুর্নীতির কারণে সেগুলো সফল হচ্ছে না। সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবি তাজুল। এছাড়া মানবসৃষ্ট ও প্রকৃতির দুর্যোগ উভয় মোকাবেলায় আরও সজাগ হওয়ার পরামর্শ দেন তিনি। এই টাকাটা প্রান্তিক জনগোষ্ঠীর হাতে পৌঁছতে পড়ে মানুষ যেন অভাবে না থাকে, প্রত্যেকের জন্য কিছু কিছু ক্রয় ক্ষমতা বাড়ে, সেটার জন্য। একজন লোক ভেকু দিয়ে সব কাজ করে বলতেছে 100 শ্রমিকের কাজ সে করে বলতেছে, শ্রমিক কিন্তু তার সেই উদ্দেশ্যটা সফল করতে পারছে না। এটা তো করা উচিত, আমিও জানি, আপনিও জানেন, সকলেই জানে, কিন্তু তারপর এটা হচ্ছে না। অর্থ মন্ত্রণালয় নাকি টাকা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এই যে আপনার দুর্যোগের যে বইটা করে দিয়েছেন, তারপরে উনি চাচ্ছেন যে এটি যথেষ্ট না, আরও কীভাবে এটাকে আরও উন্নত করা যায় সেই চিন্তার থেকে কিন্তু উনি এটা উপদেষ্টা কমিটি করে দিয়েছেন। এবারে আমাদের বিশেষ ধারাবাহিক খাদ্যে ভেজাল। আপনার বাচ্চাকে যে চকলেট দিচ্ছেন তা কি স্বাস্থ্যসম্মত নাকি শুধু চিনির সঙ্গে ক্ষতিকর কেমিক্যালের তৈরি? আর শখ করে যে আচার খান তাতে কুল বা আমের অস্তিত্ব কতটুকু? রাজধানীর হাজারীবাগের কারখানায় অনুসন্ধানে মিলে চমকে যাওয়া সব দৃশ্যপট। ক্যামেরাম্যান আসাদুজ্জামান কাননকে সাথে নিয়ে যেখান থেকে ঘুরে এসেছেন সহকর্মী ফখরুল ইসলাম। চকলেট বাচ্চাদের শখ আর অতি আবদারের এক খাদ্য উপকরণ। রংচটা মোড়কের এই পণ্যটি তৈরির খবর জানা ভোক্তাদের কাছে বেশ দুরূহ। হাজারীবাগে এই কারখানায় মেলে চমকের পর চমক। ক্ষতিকর নানা কেমিক্যাল আর ফ্লেভারে তৈরি হচ্ছে এইসব চকলেট। বাচ্চাদের শখের পণ্যটি আবার প্যাকেটজাত হচ্ছে এমনই নির্দয়ভাবে। চমকের শেষ এখানেই নয়, অবৈধভাবে নামী সব ব্র্যান্ডে মোড়কজাত করে এসব বাজারজাত করছে জালিয়াত চক্র। এখন তো ব্যবসায়িক রিলেটেড হিসেবে ব্যবসায়ীরা যা করে আমি সেটাই করছি। এখন আমার যদি অপরাধ হয়ে থাকে সেটা আমি আর করব না, বা অনুমোদন ছাড়া আমি করব না। অপরাধ হয়েছে? অবশ্যই এটা তো অপরাধ হয়েছে। এবার মা বোনদের ভীষণ প্রিয় আচার, নামে জিভে জল আনে। কিন্তু লোভনীয় এই আচার কিভাবে তৈরি হয়েছে? হাজারীবাগে জয়নাল আচার কারখানা। হিন্দি গানের তালে মহা ধুমধামে খোলা হাতেই এই নির্মাণ পর্ব। আরও ভেতরে ঢুকতেই মেলে আচার তৈরির আসল রহস্য। পাশের দেশ থেকে আনা বস্তা ভর্তি বড়ের শুকনো ছোবড়া আর আটি। বড়ের অস্তিত্ব না থাকলেও আছে অনুমোদনহীন রং, সাইট্রিক সহ বিপজ্জনক কেমিক্যালের মজুদ। কারখানাটিরও নেই কোনো অনুমোদন। এই রংটা কেন দেন আপনি? একটু হালকা কালার লাগিয়ে দিই। আপনি একটা কেমিক্যালস না, একটা দুইটা এভাবে 4-5টা কেমিক্যালস ইউজ করতেছেন, এটা বিষ হয়ে যাচ্ছে না? না, 4-5টা কেন, 2টা কেমিক্যাল। কিন্তু মানুষ কিন্তু জানে না যে আপনারা এই আচারের মধ্যে এইগুলো ইউজ করেন, জানে মানুষ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 45 লাখ মানুষ খাদ্য বিষক্রিয়ার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যেখানে যে মারাত্মক কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে, যেগুলো মানব শরীরের জন্য উপযোগী না, এই ধরনের কেমিক্যাল যদি কেউ ব্যবহার করে থাকে, এটা অবশ্যই আমাদের যে কোনো রোগের সৃষ্টি করতে পারে। আচারের অবস্থা ভয়াবহ অবস্থা। কনজিউমার অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে তারা ভেজাল যারা তৈরি করতেছে, যারা এগুলি তৈরি করতেছে, যেগুলি স্বাস্থ্যের জন্য ঝুঁকি, এগুলির কিন্তু আইন আছে। নীরব ঘাতক ভেজাল খাদ্য প্রতিরোধ করা না গেলে মানব স্বাস্থ্য আরও ভয়াবহ ঝুঁকিতে পড়বে বলে মত বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। বিজেএমসির বন্ধ ঘোষিত জুট মিলগুলোর শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ কার্যক্রম শুরু করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, পাটকল শ্রমিকদের বঞ্চনার অবসান, এই স্লোগানে মঙ্গলবার এই কার্যক্রমের সূচনা করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। প্রথম দিন রাজধানীর ডেমরায় করিম জুট মিলের 1759 জন স্থায়ী শ্রমিকের পাওনা টাকার চেক হস্তান্তর করা হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুনুজান সুফিয়ান।
গেল 1 জুলাই থেকে সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধান করতে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন 25টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বস্ত্র ও পাটমন্ত্রী পাটকলগুলো লিজ পদ্ধতিতে পরিচালনার পরিকল্পনা চলছে। এবারে কৃষি সংবাদ। যশোরের শার্শায় ড্রাগন ফলের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীফুল ইসলাম কাজল নামে এক কৃষক। বাজারে বিদেশি ফলের দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন সে। শুরুটা 2 বিঘা জমিতে হলেও বর্তমানে 12 বিঘা জমিতে ড্রাগন চাষ করছেন শরীফুল। মৌসুমে তার লাভ হয় 5 থেকে 6 লাখ টাকা। সেই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন স্থানীয় শ্রমজীবী মানুষের। তার সফলতা দেখে ড্রাগন ফল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। এই অঞ্চলে বাণিজ্যিকভাবে এই ফল চাষ প্রসারের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও থেমে নেই টাইগারদের অনুশীলন। লঙ্কান বোর্ডের দেয়া পরিকল্পনা অনুযায়ী দ্বীপ রাষ্ট্রটিতে বাংলাদেশ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা অসম্ভব। স্বাগতিকদের নিজেদের অবস্থান জানিয়ে এখন উত্তরের অপেক্ষায় বিসিবি। এদিকে ক্রিকেটাররা মরিয়া মাঠের লড়াইয়ে ফিরতে। বিস্তারিত রিপোর্টে। করোনাকালে টাইগাররা অধীর অপেক্ষায় লঙ্কা সফরের। ওদের শেষ স্বপ্ন অনেকটাই ফিকে, কেননা লঙ্কান বোর্ডের দেয়া স্বাস্থ্য নির্দেশিকা মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না সাফ জানিয়েছে বিসিবি। দেশটিতে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হলে প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবে না বাংলাদেশ দল। স্বাগতিকদের নিজেদের অবস্থান জানিয়ে এখন উত্তরের অপেক্ষায় বিসিবি। সামনেই লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা, যে কারণে প্রশ্ন জাগে এই সিরিজ নিয়ে লঙ্কানদের অনীহা কিনা। এলপিএল করবে কিভাবে আমি বুঝলাম না। আমাদের একটা টিমকেই ওরা হ্যান্ডেল করতে পারছে না শ্রীলঙ্কা গভর্নমেন্ট, তাহলে এতগুলা ফ্র্যাঞ্চাইজি কিভাবে হ্যান্ডেল করবে? তবে এত কিছুর মাঝেও থেমে নেই টাইগারদের ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন। বিদেশি কোচদের অধীনে দ্বিতীয় দিনের মতো ঝালিয়ে নিয়েছেন তামিম মুশফিকরা। কঠিন বাস্তবতার মাঝেও মাঠের লড়াইয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ দল। অনেকদিন খেলার বাইরে থাকাটা ভেরি ডিফিকাল্ট, বা আমরা সবসময় খেলতে আর কি পছন্দ করি। তো আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তো এটা আসলে হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা হয়তো প্লেয়াররা সবাই মাঠে ফিরতে পারবো এবং আমরা যেন আগের সিচুয়েশনে ফিরে আসতে পারি আর কি। তো আসলে আমাদেরকে অনেক ভালো লাগবে। আরিফুল ইসলাম, নিউজ 24। দেশের বাইরে বাংলাদেশের ফুটবলের বড় বিজ্ঞাপন হয়ে উঠেছে বসুন্ধরা কিংস। সে ক্লাবের সভাপতি ইমরুল হাসান এবার লড়বেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সহ সভাপতি পদে। কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচন করলেও দেশের ফুটবলের কাঠামোগত পরিবর্তনে তার আছে বেশ কিছু নিজস্ব ভাবনা। বাফুফেতে যেতে পারলে তৈরি করতে চান জাতীয় দল নির্বাচনী প্যানেল। সেসব কথাই জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। বিশ্বকাপ খেলা দানিয়েল কলিন্ড্রেস, আর্জেন্টাইন প্রাণভোমরা মেসির সাবেক সতীর্থ হার্নান বার্কোসের মতো তারকা ফুটবলারদের নিজের ঘরে এনে চমক সৃষ্টির ধারাবাহিকতা বজায় রাখা এক ব্যক্তির নাম ইমরুল হাসান। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এই শীর্ষকর্তা সাবেক ক্রীড়াবিদ পরিচয়ের বাইরে সংগঠক হিসেবে গড়ে তুলেছেন নিজের আলাদা পরিচিতি। এবার বাফুফের নির্বাচনে 7 নং ব্যালট নিয়ে লড়বেন সহসভাপতি পদে। ফুটবলের ক্ষেত্রে বসুন্ধরা গ্রুপ সবচেয়ে বড় স্টেক হোল্ডার, কারণ আমরা 3টি বড় ক্লাবকে শেখ রাসেল, শেখ জামাল এবং বসুন্ধরা কিংসকে সরাসরি পৃষ্ঠপোষকতা করে থাকি। পাশাপাশি আরও বিপিএলে আরও কয়েকটা দলকে আমরা অর্থায়ন করে থাকি। আমরা ইতিমধ্যে স্পোর্টস কংগ্রেসের কাজে হাত দিয়েছি। তো এটা বাফুফে বা নিয়ন্ত্রক সংস্থার বাইরে থেকে যেমন ফুটবল উন্নয়নের কাজ করা যায়, ঠিক তেমনি ভিতরে গেলে আমাদের কাছে মনে হয়েছে যে হয়তো কাজটুকু করা আরও সহজসাধ্য হবে। সে ভাবনা থেকে আসলে আমাদেরকে নির্বাচনে দাঁড়ানো। দেশের ফুটবলের উন্নতিতে সফল এই সংগঠকের আছে বেশ কিছু পরিকল্পনা। নির্বাচিত হলে জাতীয় দল ও জেলা লীগের উন্নয়নে নিতে চান বেশ কিছু পদক্ষেপ। আমি একটু জোর দিব যেন জেলা লীগগুলো নিয়মিতভাবে হয়। পাশাপাশি অন্তত জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আমি
ক্রিকেটের মতো নির্বাচক কমিটি একটা গঠন করার চেষ্টা করব, যেন অন্তত জাতীয় দল নির্বাচনে কোনোরূপ অযাচিত হস্তক্ষেপ না হয়। কাঠামোর উন্নয়নে ক্লাবগুলোর উদাসীনতার পাশাপাশি বাফুফের কার্যক্রমেরও সমালোচনা করেন ইমরুল হাসান। নির্বাচিত হলে ক্লাবগুলোর উন্নয়নে আছে তার বিশেষ পরিকল্পনা। বয়সভিত্তিক দল কিংবা নারী দলের জন্য খেলার জন্য আহ্বান করে থাকে, অনুরোধ করে থাকে, কিন্তু দলগুলো সেই আহ্বানে সাড়া দেয় না। তবে এক্ষেত্রে আমি নিয়ন্ত্রণ সংস্থাকে দায়ী করবো এই জন্য যে নিয়ন্ত্রণ সংস্থা যদি কঠোর হতো তাহলে দলগুলো নিশ্চয়ই তাদের যে সমস্ত তারা কর্মসূচি দিয়েছে তার অবস্থান করত বা অংশগ্রহণ করত। আসলে ভোটারদেরকে যেটা আমি বলবো যে ভোটাররা যাকে যোগ্য মনে করবেন, যে যার মাধ্যমে দেশের ফুটবলের উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, সে সমস্ত যোগ্য প্রার্থীদেরকে তারা যারা বলবেন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সন্ধ্যার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।